আগে তোমার বাড়ি যাওয়া উচিত। অহনা কইল কেমনে যামু? কালো ছায়াটি কইল তুমি চোখ বন্ধ করো। অহনা চোখ বন্ধ করলো। একটু পর চোখ খুলে দেখে সে আকাশে ভাসছে। তাকে পাথার কুলে লইয়া উইরা যাইতাছে ছায়াটি। তার দিকে তার কোনো দৃষ্টি নাই। খুব চেনা মনে হচ্ছে সেই ব্যক্তিকে, যেন তার ছোঁয়া অহনাকে মুক্ত করছে। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, ঠোঁট দুটো মৃত নড়ছে। অহনা বিভোর হয়ে যায় তাকে দেখছে। লোকটাকে তার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে আগে কোথাও দেখা হয়েছে, কিন্তু কোথায় মনে পড়ছে না কিছুতেই অহনার। এত চেনা চেনা মনে হওয়া লোকটাকে সে আজকেই দেখেছে। অহনা কোল থেকে নেমে যেতে চাইলেই নিচে চোখ দেই। উঁচু নিচু বাড়িঘর, রাস্তা আর নদী নালা ছাড়া কিছুই চোখে পড়ছে না অহনার। অহনা আটকে উঠে লোকটির শার্ট খামছে ধরে। মনে হচ্ছে এই বুঝি নিচে পইরা যাইব। তার বুকের গরম আহার যেন অহনার চোখটা বন্ধ কইরা দেই। চোখ খুলতেই দেখতে পাই সকাল হইয়া গেছে। মাথা ধরে আছে তাই কিচেনে গিয়া আদা চা খাওয়ার কল্পনা করে অহনা। কিচেনে যেতে দেখতে পাই কেউ আগে থেকে চা বানিয়ে রাখছে। অহনা অবাক না হয়ে চা খায়। অহনা উদ্দীপিক হয়ে যায় সেই অদৃশ্য মানুষটিকে দেখতে, তার পরিচয় জানতে। অহনা ভাবে তাকে বিপদে দেখলেই সেই কালো ছায়াটির আবির্ভাব হয়। সে সিদ্ধান্ত নিল বিপদে পড়া নাটক করবে। তাই সে একটা চেয়ারে পা দিয়ে ওয়ার্ড্রপের উপর থেকে বই আনার চেষ্টা করে। ইচ্ছে করে পা চেয়ার থেকে বাইরে নিল। পরে যাওয়ার প্রস্তুতি নিলেই কেউ এসে তাকে ধরে ফেললো। অহনা অবাক হওয়ার বান্দরে মূলত তার আইডিয়া কাজে দিয়েছে। যেহেতু সশরীরে ছায়াটি তাকে ধরল, তাই অহনা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আর পালানোর সুযোগ নেই। আজ তোমার পরিচয় জেনেই ছাড়ব। অহনা কালো ছায়াটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেই। ছুটার কোনো চেষ্টাই করছে না কালো ছায়াটি। আস্তে আস্তে তার চেহারা স্পষ্ট হতে থাকে। অদৃশ্য হয়ে ধরছিল অহনাকে, কিন্তু এখন আস্তে আস্তে তার আসল রূপ বের হয়ে আসছে। অহনা দেখছে তাকে। এক সময় পুরো শরীরটা দৃশ্যমান হইল। অহনা তার কোল থেকে নেমে পড়ে অবাক হয়ে যায়। কাল রাতে যার সাথে আকাশ ভ্রমণ করছিল, এটা সেই লোক। অহনা ধপ করে হাত ধরে ফেলে। এই স্পর্শ তার খুব চেনা। এই হাতে আরো অনেকবার হাত মিলিয়েছে। অহনা জিজ্ঞাসা করে কে তুমি? তখনই অহনার ফোনে কল আসে। কল ধরতেই ওই পাশ থেকে উত্তর এলো, তুই কোথায় রে? তাড়াতাড়ি আই, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। হেরির গলা পেয়ে অবাক হই অহনা। হেরি তাকে দোষারোপ করছিল সবকিছুর জন্য, তাহলে এখন ডাকছে কেন? অহনা উত্তর দেই, এই তো ভাই 20 মিনিট পরেই আমি আসছি। হেরি কইল তাড়াতাড়ি আই, আজকে পার্টি হবে। অহনা কল রেখে দেয়। পাশে তাকিয়ে দেখে কালো ছায়াটি আর নাই। রাগ হয়ে অহনার মনে মনে গালি দিতে থাকে। পরক্ষণে মনে হয় ছায়া মানবটি তো তার মনের কথাও জানে। পরপর লজ্জিত হইল। অহনা তৈরি হয়ে কলেজে যায়। দেখা হয় হেরি, টুকি, রুমি আর ইরার সাথে। অহনা দেখে তারা এগিয়ে আসে। রুমি বলল, কিরে এত দেরি করলি কেন? অহনা কইছে, একটু ঘুমাই আসিলাম তাই। কিন্তু কালকের কথা কি তোদের মনে নেই? হেরি বলল, কি বলছিস এসব? কি মনে থাকবে? অহনা আর কিছু বলল না। এত সহজে সবটা ভুলে যাওয়ার মতো পাবলিক তারা না। মোবাইলে তাকাতে দেখতে পাই মেসেজ, সুস্থ হওয়ার পর ওদের স্মৃতি আমি মুছে দিয়েছি। তারা ভুবনের বিষয়টা ভুলে গেছে। ওদের আচরণে তোমার কষ্ট হবে বিদায় আমি এই কাজটা করছি। অহনা খুশি হয়ে মোবাইলটাকে চুমু খাই। আর এদিকে সবাই একের পর এক শাওনকে কল দিতে থাকে। কল লাগছে না। লোকেশন টেক করে দেখলো, মোবাইলটি বান্দরবন দেখাচ্ছে। সবাই একসাথে গালি দিয়া বলল, শালা আমাদেরকে রেখে বান্দরবনে ঘুরতে গেছে। আসলে এমন কেলানি কেলাবো, আমাদের জমের মতো বই পাইব। ইরা অহনার কাছে এসে দাঁড়ায়, কিরে কার মেসেজে সুমা খাচ্ছিস? অহনা হকচকিয়ে উঠে মোবাইলটা লুকিয়ে নিতেই ইরা কেড়ে নেই। দেখি তো কাকে মেসেজ করছিস? আমাদের জিজু না তো? অহনা বলল, তেমন কিছু না, দিয়ে দে মোবাইলটা। ইরা কোনো কথা না শুনে মেসেজগুলো দেখে। উপরের লেখাটা দেখি অদ্ভুত হয়ে যায়। অহনা ভয়ে আছে, যদি ইরা সবকিছু বুঝতে পারে তাহলে কি হবে? পরক্ষণে ইরা বলল, কিরে এসব কোন গাদার মেসেজ? কেমন অদ্ভুত কথা। এই মাতালকে কই পেলি? কেউ স্মৃতি কি কেউ মুছে দিতে পারে? অহনা বলল, আরে দূর, এটা আমার একজন কাজিন। ভৌতিক কথা বলতে ওর ভালো লাগে। কেউ আড্ডা দেওয়ার মতো নেই, তাই আমার সাথে কথা বলে। আমরা এসব হাবিজাবি কথাই বলি, তুই বুঝবি না। ইরা বলল, তুই যেমন তোর কাজিনও তেমন। ইরা হেসে মোবাইলটা দিয়ে দেয়। অহনা যেন হাত ছেড়ে বাঁচে। ক্লাসে ঢুকে সবাই মিলে অহনা লক্ষ্য করলো পাশের রুমে অঘটন ঘটছে।
অহনা ওদেরকে বসতে বলে সেখান থেকে চলে আসলো। দেখলো কলেজের ভিতরে ছেলেরা জুনিয়র একটা মেয়েকে র্যাগিং করছিল। অহনা ছিল সিনিয়র, ছেলেটাও তার ক্লাসমেট। ওইখানে বলা হয়েছিল যে ছেলেটাকে কিস করতে হবে মেয়েটার। গ্রাম থেকে আসা মেয়েটি রাজি হলো না। সবগুলো ছেলে তাকে ঘিরে ধরল, একটাই কথা যেন একজনকে কিস করে, আর তারা সবাই মেয়েটাকে কিস করবে। এমন পরিকল্পনা দেখে অহনার স্থির থাকতে পারল না, এগিয়ে গেল। অহনাকে দেখি অনিত বলল, এখানে ছোটদেরকে র্যাগিং করা হচ্ছে, তুমি ক্লাসে চলে যাও বাবু। অহনা রেগে যাই বলল, এটা র্যাগ না, মেয়েটাকে সম্মান হানি করা হচ্ছে, ওদের যেতে দাও, না হয়তো তোমাদের এমন হাল করব কেউ দেখতে পারবে না। তখন একজন কইল, তাহলে কি করবি তুই? এটা আমাদের কলেজ, যা ইচ্ছা কর্ম। আর তোমাদের মেয়েদের এত জোর আসে কোথা থেকে বাবু? তোমরা আমাদের কথায় উঠবে আর বসবে, তাছাড়া কিছু না। অহনা রেগে যায়, ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দেই। থাপ্পড় দেওয়ার আগে সেই হাতটা ধরে মুচড়ে অহনার হাতটাকে টেনে একটু পিছনে নিয়ে যায় আর বলে, এই কচি হাত কাউকে চর মারার জন্য না, তাকে আদর করার জন্য। অহনার শরীর জুড়ে রাগ পুষতে থাকে। ছেলেটির এমন নোংরা কথা শুনে ছেলেটির ভবিষ্যতে একটা লাথি মারে। বাইঙ্গার কইলাম না, মুহূর্তে সে মাটিতে লুটে পড়ে। বন্ধু এমন অবস্থা দেখে আরো কয়েকজন এগিয়ে আসে। অহনা দুই হাতে দুইটারে গাড় ধরে আছাড় মারে। এতে সবাই ভয় পেয়ে যায়, ভয়ে বের হয়ে যায় সবাই। অনেক বের হওয়ার সময় বলে যায়, দেখে নেব তোকে, তোর তেজ বের করব। অহনা মেয়েটিকে ক্লাসে পাঠিয়ে দেই। নিজের হাতের দিকে তাকিয়ে আসে সে, আর মনে মনে ভিড় করে বলে, আরে আমার শরীরে এত শক্তি কোথা থেকে আসলো? দুইটা মানুষকে আমি কেমনে ছুঁড়ে মারলাম? আমার তো এখন ফুলকেও টুকা দিতে ব্যথা করে। অহনা ক্লাসে বসেছিল, হঠাৎ মনে হলো কেউ তার পাশে বসে আছে, তার শরীরের ঘ্রাণ নিচ্ছে। অহনা সরে বসে, আবারও মনে হচ্ছে কেউ তার কাছে। অহনা প্রশ্ন করে, তুমি কি আমার পাশে? কোনো উত্তর আসে না। শিক্ষক দেখলো অহনা অমনোযোগী।